বাংলা হলো কর্তৃবাচ্য, আর প্যাসিভের বাংলা হলো কর্মবাচ্য। ঠিক আছে, যারা অনলাইনে আছেন আমি যা লিখছি লিখে ফেলবেন। হ্যাঁ, তাহলে ঘটনা হলো বাচ্য কি, মানে ভয়েস কি, ভয়েস ভয়েস বা বাচ্য হলো মানুষের প্রকাশভঙ্গি। ঠিক আছে, কিন্তু ভয়েস বা বাচ্য হলো মানুষের প্রকাশভঙ্গি, অর্থাৎ আমরা একই কথাকে নানাভাবে বলতে পারি, সেটাকে আসলে ভয়েস বলা হয়। যেমন আমি ভাত খাই আর ভাত আমার দ্বারা খাওয়া হয়, কথা দুইটা কিন্তু একই। তো এটাকেই আসলে বাচ্য বলে। দ্যাট মিনস একই কথা নানাভাবে বলার যে ভঙ্গি বা পদ্ধতি, সেটাই হলো ভয়েস। আচ্ছা, হ্যাঁ, হ্যালো, এটা অন্য সময় দেখে। হ্যাঁ, তো যেটা বলছিলাম এটা থাকুক। আমি যখন কিছু আজ করব তখনই বলবেন, এছাড়া বললে আমি আপাতত শুনছি না। ঠিক আছে, যেটা বলছিলাম, অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস, যেটা বাংলা আমরা লিখে দিয়েছিলাম কর্তৃবাচ্য। কেন কর্তৃবাচ্য? কারণ এই বাক্যে কর্তাই প্রধান। কে প্রধান? কর্তা। কর্তা ইংলিশ কি? সাবজেক্ট। মানে যেই বাক্যে কর্তাই প্রধান বা সাবজেক্টই প্রধান এবং ক্রিয়ার কাজটি সাবজেক্টই করে থাকে, তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। আর যেই বাক্যে কর্মই প্রধান, মানে অবজেক্ট প্রধান, হ্যাঁ, সেটাকে বলা হয় কি? প্যাসিভ ভয়েস। তো আমরা আজকে এই অ্যাক্টিভ টু প্যাসিভের যে রুলসটা সেটা শিখব। আচ্ছা, অ্যাক্টিভ এবং প্যাসিভের রুলসটা শিখব। আপনারা একটু লিখে নিন। অ্যাক্টিভ টু প্যাসিভ, প্রথমে লিখে রাখবো কমন রুলস। আচ্ছা, সাধারণত অ্যাক্টিভ টু প্যাসিভের কমন রুলসটা সবাই জানে। অবজেক্টিভ, সাবজেক্ট, be verbs of passive voice। কেন লিখেছিলাম be verbs of passive voice? কারণ এই প্যাসিভ ভয়েসের জন্য আমরা আলাদা কিছু বিভাগ ব্যবহার করে থাকি। হ্যাঁ, এই জন্য লিখেছি be verbs of passive voice। সবসময় এটা ইউজ করতে হবে। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3 প্লাস এক্সটেনশন প্লাস প্রিপোজিশন, সাধারণত বাই, প্লাস সাবজেক্টিভ অবজেক্ট। এই হলো আমার কমন রুলস। সবাই একটু লিখে ফেলো। আচ্ছা, আমি এই পাশে থাকি, এখন লিখতে পারবেন। রুলসটা হলো অবজেক্টিভ সাবজেক্ট, তারপরে বিভার্বস অফ প্যাসিভ ভয়েস মানে প্যাসিভ ভয়েসের বিভার্ব, তারপরে হলো V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে হলো এক্সটেনশন, তারপরে প্রিপোজিশন সাধারণত বাই, এবং এরপরে সাবজেক্টিভ অবজেক্ট। এটাই হলো অ্যাক্টিভ টু প্যাসিভের কমন রুলস। মানে এই রুলসটাই সব জায়গায় খাটে, সামান্য কিছু পরিবর্তন রয়েছে, এই আর কিছু না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার আমরা একটা এক্সাম, আচ্ছা এটা নিয়ে আগে একটু কথা বলি। এই প্যাসিভ ভয়েসের বিভার্বস নিয়ে একটু জ্ঞান দেব। ছেলেমেয়েরা অ্যাক্টিভ টু প্যাসিভ করার সময় সাধারণত যে ভুলগুলো করে থাকে, প্রথম ভুল তারা করে অবজেক্টটা তারা চুজ করতে পারে না। অবজেক্ট কোনটা, অবজেক্টটাকে তারা বুঝে না, ফলে অবজেক্টটাকে যে সাবজেক্ট করবে সেটাই তারা পারে না, প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো বিভার্বস যেগুলো রয়েছে সেগুলো তারা মনে রাখতে পারে না, অর্থাৎ টেন্স অনুযায়ী বিভার্বগুলো যেগুলো রয়েছে। V3 মোটামুটি অনেকেই পারে, অনেকেই ভুল করে, এটা নিয়ে তেমন কথা নেই। আর বাকিগুলো মোটামুটি সবাই পারে। তাহলে মেইনলি ভুল করে হলো এই জায়গাটায়।
বি ভার্বসটা আর এই অবজেক্টটা চিহ্নিত করতে। তো তাই আমরা আগে ওই বি ভার্ব নিয়ে একটু কথা বলি। তাই প্যাসিভ ভয়েসের বি ভার্বসগুলো আমরা আগে লিখে নিই, উপরটুকু মুছে দিই। প্রেজেন্ট ইনডেফিনিট হলো am, is, are। প্রেজেন্ট কন্টিনিউয়াস am being, is being, are being। প্রেজেন্ট পারফেক্ট have been, has been। এটা হচ্ছে প্রেজেন্টের, মানে কোনো বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে সেক্ষেত্রে প্যাসিভ করার জন্য আপনি বি ভার্ব ইউজ করবেন am, is, are। কন্টিনিউয়াসে থাকলে বি ভার্ব ইউজ করবেন am being, is being অথবা are being, যেটা দরকার হয়। পারফেক্টে have been অথবা has been। তেমনি পাস্টও আছে। পাস্ট ইনডিফিনিটে যদি বলি was, were, past continuous was being, were being, past perfect had been। লেখা কি বোঝা যায়? বোঝা যায়। ফিউচার ইনডিফিনিট আছে shall be, will be। যারা ভুলে গেছে তাদেরকে আমার মনে করিয়ে দেওয়ার জন্য লেখা এগুলো। ফিউচার কন্টিনিউয়াস রয়েছে shall be being বা will be being। ফিউচার পারফেক্ট রয়েছে shall have been, will have been। ঠিক আছে? আচ্ছা, সবাই একটু তুলে নেন কষ্ট করে। আমাদের ক্লাসে আছে তামান্না, ফারজানা, কানিজ, ফাতেমা, মাইশা, রোহান, শুভ, সিয়াম। দ্যাট মিনস ক্লাস করছে 3 জন 6 জন 7 জন মাত্র। আচ্ছা, এখানে কানিজ মনে কিছু বলতে চেয়েছেন। কানিজ কিছু বলবেন? আমাকে প্রাইভেটলি বলতে হবে। যারা এখন টেক্সট করবেন আমাকে প্রাইভেটলি টেক্সট করবেন, বলেন। কারো কোনো কোশ্চেন থাকলে আজ করেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই। সবাইকে দেখছি। তাহলে ঘটনা হলো আমরা প্রথমে যেটা করেছি প্যাসিভ ভয়েসের বিভাগগুলো লিখে দিয়েছি। আচ্ছা, অবজেক্টিভ সাবজেক্ট আপনারা আমি বলে দেবো কীভাবে কী করতে হবে। ভিটি আপনারা পারেন, বাকিগুলো আপনারা পারবেন। আমি তাহলে মুছে ফেললাম, নিচেরটুকু মুছে ফেলি, নিচেরটুকু মুছে ফেলি। আচ্ছা, প্রথমেই এই অবজেক্ট নিয়ে একটু কথা বলি। অবজেক্টকে বাংলায় অবজেক্টকে বলে কর্ম। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, মনে রাখবেন কি বলেছি, কি বা কাকে। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেক্ষেত্রে ওই বাক্যে কর্ম রয়েছে, হ্যাঁ। অথবা যদি উত্তর না পাওয়া যায় সেক্ষেত্রে কর্ম নেই। আচ্ছা, একই বাক্যে দুইটা
অবজেক্টও থাকতে পারে। হ্যাঁ, তবে অনেকেই আমাদের মধ্যে অনেকেই জেনে রাখেন ভার্বের পরে যা আছে তাই অবজেক্ট। তবে কথাটা ভুল, ভার্বের পরে যা আছে সেটা সবসময় অবজেক্ট হবে, ব্যাপারটা এমন না। অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। আচ্ছা আসুন আমি একটা এক্সাম্পল দেখাই। যেমন আই ওয়াজ লুকিং, আচ্ছা এটা একটু টাফ হয়ে যায় তোমাদের জন্য, আমি একটু সহজ দিই। I was finding you about 2 hours ago. আচ্ছা, I was finding you about 2 hours ago. মেইন ভার্ব হলো ফাইন্ডিং, সবাই বুঝতে পারছে। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে অনেকের মধ্যে কথা কি কোনটা অবজেক্ট দেখে বুঝা যায় এটাই অবজেক্ট। অনেকে আবার বলে পুরোটা কি অবজেক্ট, না পুরোটা অবজেক্ট না। আমি কাকে খুঁজছিলাম? তোমাকে খুঁজছিলাম। কাকে যে প্রশ্নগুলো উত্তর পাওয়া গেছে এটাই তাই অবজেক্ট। আর সবসময় মনে রাখবেন প্রিপোজিশনের পরে আপনার কোনো অবজেক্ট থাকবে না। প্রিপোজিশনের পরে বা নন ফাইনাইট ভার্বের পরে কখনো কোনো অবজেক্ট থাকে না। তাহলে অবজেক্ট কি কোথায় আছে? আগে আছে। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা দিব ইউ। ওয়াজ ফাইন্ডিং কোন টেন্স? ফার্স্ট কন্টিনিউয়াস। আচ্ছা, ওয়াজ বিং অথবা ওয়্যার বিং দিতে হবে। ইউর সাথে কি বসে? ওয়্যার বিং। ইউ ওয়্যার বিং। এরপরে দেবো ভিত্রি। ফাইন্ডের ভিত্রি কি? ফাউন্ড। তারপরে এক্সট্রা অংশ দিয়ে দিতে হবে। অ্যাবাউট 2 hours ago, লাস্টে দেবেন বাই মি। কে বুঝে নাই হাত তোলেন। বুঝে নাই এমন কেউ আছে? আচ্ছা, আমরা ভয়েস আজকে শেষ করে ন্যারেশনে যাব, সমস্যা নেই, ঠিক আছে? ওই কানে চেয়েছে ন্যারেশন করতে, ইনডিরেক্ট টু ডিরেক্ট, মানে উল্টাটা। আমরা এটার পরে যাব, ঠিক আছে? আমাকে আজকে বলা হয়েছে যে ট্রান্সফরমেশন শেষ করতে, ভয়েস নাকি আপনাদের পড়ানো হয় নাই, তাই বলাচ্ছে। তাহলে ব্যাপারটা হলো আমরা অবজেক্টটা সিলেক্ট করতে পারলে, বিভাগটা দিতে পারলে বাকিগুলো অটোমেটিক হয়ে যায়। হ্যাঁ, বিভাগটা ঠিকমতো দিতে হবে, দেন ভিটি দিয়ে এক্সটেনশন প্লাস বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট। আচ্ছা, এখন আমরা কিছু বিকল্প কথাবার্তা লিখব। রুলস আমার একটাই, কিন্তু নিচে বিশেষ দ্রষ্টব্য দিয়ে কথাগুলো বাড়াবো। প্রথম বিশেষ দ্রষ্টব্য দিবেন। আমি বিভাগগুলো মুছে ফেললাম। হ্যাঁ, প্রথম বিশেষ দ্রষ্টব্য দেন। 1 নাম্বার, লেখেন ডবল অবজেক্ট থাকলে ব্যক্তিবাচক অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। আবার বলছি, ডবল অবজেক্ট থাকলে ব্যক্তিবাচক অবজেক্টটিকেই সাবজেক্ট করতে হবে। ওকে, যেমন একটা বিশেষ দ্রষ্টব্য এই এক্সাম্পল দেখাই। ফাদার হ্যাজ, হ্যাজ না দি, had bought me a pen from that shop. বলেছি ফাদার হ্যাড বট মি এ পেন ফ্রম দ্যাট শপ। আচ্ছা, সেন্টেন্সটা যদি একটু খেয়াল করি, বাকি অবজেক্ট কোনটা বলতে হবে? কেউ বলেন বাকি অবজেক্ট কোনটা?
এই বাক্যে অবজেক্ট কোনটা? এ পেন। আচ্ছা, এটাই গ্যাঞ্জাম হয়েছে। হ্যাঁ, বলেছি বাকি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাইনি আমরা অবজেক্ট পাবো। বাবা কি কিনে দিয়েছে? কলম। কাকে দিয়েছে? আমাকে। এই বাক্যে অবজেক্ট দুইটা, এই জন্যই বলেছি ডবল অবজেক্ট থাকলে, মানে কি দুইটা অবজেক্ট থাকলে। আচ্ছা, দুইটা অবজেক্ট থাকলে আমরা কি করবো? ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাবজেক্ট করবো। দ্যাট মিনস এইটা আসবে সাবজেক্ট হিসেবে, বাকিটা আসবে না। তাইলে আমরা কি হবে? মি হয়ে যাবে কি আই, যেহেতু পাস্ট পারফেক্ট টেন্সে আছে, পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব দেখেন হ্যাড বিন লেখা আছে, আই হ্যাড বিন। আচ্ছা, এরপর হলো রিচি ফর্মটা বট আ পেন ফ্রম দ্যাট শপ, টেক্সট অংশ, বাই ফাদার। কে বুঝেন নাই? এইটা যদি বুঝেন এটা তুলে ফেলেন। আমি এরকম আরেকটা এক্সাম্পল দিই। মিস্টার সাগর teaches, না teaches না, is teaching us English right now. না, এটা করতে হবে। আবার বলছি বাক্যে দুইটা অবজেক্ট আছে। মিস্টার সাগর কি পড়ায়? ইংলিশ পড়ায়। কাকে পড়ায়? আমাদেরকে পড়ায়। এটা প্যাসিভ করতে হবে। কেউ বলতে পারবেন? We are being. হ্যাঁ বলেন। We are being taught English right now by Mr. Shakur. হ্যাঁ ঠিক আছে, খারাপ বলেননি। উনি বলেছেন আজকে করেছেন উই, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, এম বিং, ইজ বিং, আর বিং, তাই না? উই এর সাথে হবে আর বিং। উই আর বিং থট ইংলিশ, রিচির পরে এক্সট্রা অংশ, ইংলিশ রাইট নাও বাই মিস্টার সাগর। আচ্ছা, তাহলে ডবল অবজেক্ট থাকলে ব্যক্তিবাচক অবজেক্টটিকেই সাবজেক্টে পরিণত করতে হবে। ওকে, আমরা পরের বিশেষ দ্রষ্টব্যতে যাব। ভার্বের পরে প্রিপজিশন থাকলে ভার্বের পরে প্রিপজিশন থাকলে প্যাসিভ করার সময়, আবার বলছি, ভার্বের পরে প্রিপজিশন থাকলে প্যাসিভ করার সময়
উক্ত প্রিপোজিশনকে ভার্বের সাথেই রাখতে হবে। ভার্বের পরে প্রিপোজিশন থাকলে প্যাসিভ করার সময় উক্ত প্রিপোজিশনকে ভার্বের সাথেই রাখতে হবে। আর বাকি সকল রুলস আগের মতোই। ব্যাপারটা কেমন একটু খেয়াল করি, আমরা এক্সাম্পল দিচ্ছি। She looks after her parents আচ্ছা মনে মনে একটা সেন্টেন্স দিলাম, she looks after her parents। আচ্ছা দেখি বোঝা যায় কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, ভার্বের সাথে অ্যাজ আছে যেহেতু। এবং দেখেন ভার্বের সাথে এখানে একটা প্রিপোজিশন আছে, লুক আফটার। সেই ক্ষেত্রে কী করবো আমরা, প্রথমে অবজেক্ট কি, হার নাকি হার প্যারেন্টস? অনেকেই মনে করবে হার মনে হয় অবজেক্ট, হার না, আর প্যারেন্টস অবজেক্ট। সে কাকে দেখাশোনা করে? তার বাবা মাকে। তাহলে প্রথমে দিতে হবে হার প্যারেন্টস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিভাগ হলো অ্যামিজার, তাহলে হার প্যারেন্টসের সাথে দেবো কি আমরা আর। এরপরে দেবো কি, অবজেক্ট সাবজেক্টের বিভাগ দিলাম, এবার কি ভিতরি, তাই না? হ্যাঁ, ভিতরে কি দেবো, লুকড। আচ্ছা বলেছি ভার্বের পরে প্রিপোজিশন থাকলে, এই যে প্রিপোজিশন আছে, প্যাসিভ করার সময় ওই প্রিপোজিশনকে ভার্বের সাথে রাখতে হবে, মানে আফটারকে লুকের সাথেই রাখতে হবে। লুকড আফটার লিখতে হবে, তারপর লিখবেন বাই, তারপর লিখবেন সাবজেক্ট অবজেক্ট, বাই হার। এটাকে সবাই বুঝছেন? তাহলে এটা করেন যদি এইটা বুঝেন। She looked down upon the poor ago, মানে সে আগে গরিবদের নিচু করে দেখত। She looked down upon the poor ago। এটা প্যাসিভটা করে ফেলেন। আমাকে বলতে হবে এর উত্তর। কেউ কি পারবে না? কেউ কি উত্তর পারবে না? এটা কোনো কথা? আচ্ছা আমরা পরেরটা, মানে আমরা উত্তরটা বলে দিচ্ছি, দেখেন। স্যার তাহলে ঘটনা কি হলো একটু দেখি। তাহলে প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। অবজেক্ট কি, দুপুর। কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে।
হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে বিভাব কি ওয়াজ ওয়্যার, পুরোর সাথে কি দিব ওয়্যার। এরপর ভার্ব কি আছে ভিত্রি, প্রথমে অবজেক্টিভ সাবজেক্ট, তারপরে বিভাব, তারপরে ভিত্রি। ভিত্রি কি লুকড। আর শর্ত ছিল কি ভার্বের সাথে যে প্রিপোজিশনগুলো থাকবে সেগুলো বসে যাবে, তার সাথেই বসবে। তাহলে লুকডের সাথে ডাউন ছিল, ডাউন বসবে, আপন ছিল, আপন বসবে, শেষ। এরপর প্রিপোজিশন বসাইতে হবে কি, ও আচ্ছা লুক, হ্যাঁ কি, তো পুরো লুক ডাউন আপন এগো, আগে এক্সট্রা অংশ দিয়ে নিই, তারপরে বাই, তারপরে হাত। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করেন। কিন্তু পুর বা লুক ডাউন আপন এগো বাই হাত। অবজেক্ট আর সাবজেক্ট হলো বিভার বসলো, ভিত্তি বসলো, আর ভিত্তির পরে যত প্রিপোজিশন আছে সব বসে গেছে, এক্সট্রা অংশ বসছে, তারপরে বাই, তারপরে সাবজেক্ট অবজেক্ট। কেউ কিছু বলবেন? মানে রুল সবাই বুঝছে। ওকে, পরেরটা চলে যাবে। হ্যাঁ, 3 নম্বর, তাই না? দেখবেন বাক্যে মডেল ভার্ব থাকলে, সরি, বাক্যে মডেল ভার্ব থাকলে প্যাসিভ করার সময় সাবজেক্টের পরে উক্ত মডেল ভার্বটি বসবে প্লাস বি প্লাস ভিত্তি বসবে। প্লাস আগের মতো। আচ্ছা, এখানে বলা হয়েছে বাক্যে মডেল ভার্ব থাকলে প্যাসিভ করার সময় সাবজেক্টের পর, মানে এই যে অবজেক্টিভ সাবজেক্ট হলো না, এটার পরে আগে সেই মডেল ভার্বটা বসবে, তারপর একটা বি বসবে, ভিত্তি বসবে, আর ভিত্তির পরে আগের মতো যা আছে বসবে। যে ভিত্তির পরে আগে যা ছিল সেরকম বসবে। হ্যাঁ, যেমন এক্সাম্পল দিই, they may help me today. They may help me today with, আচ্ছা, for you. আচ্ছা, they may help me today for you. আচ্ছা, আমাকে বলো তো এই বাক্যে অবজেক্ট কোনটা? এই বাক্যে অবজেক্ট কোনটা? হ্যাঁ, মাইশা কিছু বলবা? বাক্যটা হলো দে মে হেল্প মি টুডে ফর ইউ। এই বাক্যে অবজেক্ট কোনটা? এভরিওয়ান। হ্যাঁ, এই মেয়েগুলো এত বোকা। আচ্ছা, কেন এমন মনে হলো কেন? অবজেক্ট বাক্যে নাই বুঝি? অবজেক্ট বাক্যে না থাকলে ওই বাক্য তো আমরা দিব না আপনাকে প্যাসিভ করতে। বুঝলাম না, মাইশা মলিকে বলতেছে এভরিওয়ান, এখানে এভরিওয়ান আসলো কোন থেকে? এভরিওয়ান কোথাও লেখা আছে? দে মে হেল্প মি টুডে ফর ইউ,
প্রথম কথা, বাক্যে অবজেক্ট না থাকলে ওই ধরনের বাক্য আপনাকে প্যাসিভ করতে দেওয়া হবে না। কারণ বাক্যে যদি অবজেক্টই না থাকে আপনি কারে সাবজেক্ট বানাবেন? আচ্ছা, বুঝতেছি না, এখানে মনে হয় ভুল আসছে। হ্যাঁ, আমার কম্পিউটার দেখতেছি তো, তাই এখানে একটা ভুল আসতেছে। আচ্ছা, মাইশা মল্লিক বলছে মি, আমার পরে দেখছে টুডে, বোকা, মি ছিল। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। না, আসলে আমার এখানে ভুল দেখা গেছিল। আচ্ছা, তাহলে এখানে অবজেক্টটা হলো মি। অনেকেই আবার ইউ বলতে পারে। সবসময় বলি যে প্রিপোজিশনের পরে কোনো অবজেক্ট থাকে না। হ্যাঁ, তাহলে এটা অবজেক্ট হলে আই। এরপর কি বলেছি, বাক্যে মডাল ভার্ব থাকলে প্যাসিভ করার সময় সাবজেক্টের পরে ওই মডাল ভার্বটা বসবে। তাহলে ওই মডাল ভার্ব সাবজেক্টের পরে তো মে, তারপরে বি, এটা কিন্তু বি, আই মে বি। এরপরে বলবো ভিথ্রি, হেল্পড। ভিথ্রির পরে আগের মতো মানে কি এক্সটেনশন। এক্সটেনশন হলো টুডে ফর ইউ, টুডে ফর ইউ বাই দেম। আচ্ছা, আই মে বি হেল্প টুডে ফর ইউ বাই দেম। বাক্যটা শুনতে অদ্ভুত লাগে কারণ কোশ্চেনটা একটু অদ্ভুত ছিল। ঠিক আছে, এটা কি সবাই বুঝছেন? সবাই বুঝলে আমি একটা করতে দিব। আচ্ছা, তাহলে এবার একটা করতে দিই। The teachers used to beat the students the teacher is in the class. বলেছে the teachers used to beat the students in the class. টিচার ক্লাসের ছাত্রছাত্রীদের পিটাতো এক সময়। ইউজ টু মানে যেটা আগে অভ্যস্ত ছিল আর কি, টিচারের অভ্যস্ত ছিল পিটাইতে। এই বাক্যে ইউজ টু হলো মডেল ভার্ব। যারা জানে না বলে দিলাম, এটা প্যাসিভ করবেন। করুন। কেউ বলবেন উত্তরটা বা লিখে দেন চ্যাট বক্সে। লিখে দিছে কেউ, দ্য স্টুডেন্টস ইউজ টু বি বিটেন বাই দ্য টিচার্স ইন দ্য ক্লাস। জোস, হ্যাঁ, মাইশা মধ্যে যেটা হয়েছে। তাহলে ঘটনা হলো, প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হলো দ্য স্টুডেন্টস। তোমাদের মনে হয় সময় শেষ, আমি উত্তরটা লিখে দিচ্ছি, এরপর তোমরা আবার জয়েন করবে, আমি ক্লাসটা শেষ করে দেবো। আচ্ছা, এটা হলো অবজেক্টের সাবজেক্ট হলো, তারপরে মডেল ভার্ব বসবে, এরপরে বি বসবে, এরপরে ভিথি বসবে। কিন্তু মাইশা মল্লিক যেটা করেছে ইন দ্য ক্লাস আগে পরে দিয়েছে, সেটা হচ্ছে সমস্যা নাই। ইন দ্য ক্লাস আগে দিলে এক্সটেনশন বাই, কে বাই দ্য টিচার্স। যেটা বলছিলাম, হ্যাঁ, এটার উত্তর লিখে দিয়েছি। মডেল ভার্ব বসলো, বি বসলো, ভিথি বসলো, এক্সট্রা অংশ বাই আর সাবজেক্টই অবজেক্ট হলো। তবে এখানে একটু ঘটনা আছে, ঘটনাটা একটু শুনে রাখেন। আচ্ছা, আমি নিচের অংশটা মুছে দিই। আপনারা জানেন যে মডেল ভার্বের পূর্বে
কখনো অক্সিলারি ভার্ব বসে না। যেমন যেমন উইল, যেমন আমি বলি যদি আই উইল গো, একটা সেন্টেন্স মনে করেন, হ্যাঁ, তাহলে এটার আগে কি আমি বলবো আই অ্যাম উইল গো? এরকম কিন্তু হয় না। হ্যাঁ, দ্যাট মিনস মরাল ভার্বের আগে কোনো অক্সিলারি ভার্ব বসে না, কারণ ও নিজেই মরাল ভার্ব, মানে নিজেই অক্সিলারি ভার্ব। কিন্তু দুইটা অক্সিলারি ভার্ব আছে, একটা হলো ইউজ টু আর একটা হলো গোয়িং টু। এদের পূর্বে অক্সিলারি ভার্ব বসতে পারে, অক্সিলারি ভার্ব বসতে পারে। এটা নিয়ে একটু জ্ঞান আছে, কেমন দেখাই। যেমন এই ইউজ টু দিয়ে একটা বাক্য দেখাই, I was used to listen his music. Within 24 hours. All time. I was listening to, I was listening to হবে না, listening to হবে, listening to music। হ্যাঁ, এখন এই ধরনের সেন্টেন্সে এবং আরেকটা সেন্টেন্স দেখাই, we are going to open an institution, when someday, গোয়িং টু আর ইউজ টু, এটা দুইটাই কিন্তু মডেল ভার্ব, কিন্তু এদের পূর্বে অক্সিলারি ভার্ব এভাবে বসতে পারে। তো এখন কথা হলো কি, যখন মডেল ভার্বের পূর্বে অক্সিলারি ভার্ব বসে না, তখন কিন্তু সহজেই কোনো গ্যাঞ্জাম নাই, মডেল ভার্ব বসে গেল, বি বসলো, ভিত্তি বসলো, আপনি দিয়ে দিলেন নর্মালি। কিন্তু যদি মডেল ভার্বের পরে বি ভার্ব বসে, একটু গ্যাঞ্জাম আছে, কিন্তু এই গ্যাঞ্জাম ওরকম মহান গ্যাঞ্জাম না। দেখেন এখানে মিউজিক ছিল নাকি হিজ মিউজিক ছিল, ঠিক করে দেখি, মিউজিক অল টাইম, তাহলে বাকি অবজেক্ট কি হিজ মিউজিক, হিজ মিউজিক। আপনি আগে কি করতেন, এই শুধু মডেল ভার্বটা বসাতেন না, এখন বিভাব সহ মডেল ভার্বটা বসাবেন। তাহলে হিজ মিউজিক ওয়াজ ইউজড টু বি লিসেন্ড, listened by me, আচ্ছা listen all time by me, বুঝে নাকি? আগে কি করতাম, মডেল ভার্বটা থাকলে মডেল ভার্বটা বসাইতাম, এরপরে বি বসাইতাম, এরপরে ভিত্তি বসাইতাম। আর এখন যেহেতু মডেল ভার্বের পূর্বে অক্সিলারি ভার্ব বসাবো, ওইটা সহ বসাবো, তারপর আমি বি বসাবো, তারপরে ভিত্তি বসাবো, ঠিক আছে? এখন বাই চান্স আমি যদি মিউজিক দিতাম, তাহলে এখানে মিউজিক হতো, এখানে ওয়্যার হতো, এই চেঞ্জটা হইতে পারে, এটা আপত্তি নেই, ঠিক আছে? আমার মিউজিক ছিল, ওয়াজ ছিল, তাহলে এটা কি হবে বলেন তো? এটার তো বলতে হবে কাউকে, বলেন, কেউ তো পারবেন? কেউ বলবে না? তাহলে আগের মতোই তো। অবজেক্ট কি? প্রিপোজিশন তো অবজেক্ট নাই, এটা অবজেক্ট, অ্যান ইনস্টিটিউশন, ওকে? বিভাগ তো আমাদের দিতে হবে, মডেল ভার্বের পর বিভাগ থাকলে ইউজ করতে হবে।
এখন অ্যান ইনস্টিটিউশনের সাথে তো আর বসে না, ইজ বসবে, ইজ মরাভার বসান গোয়িং টু, তারপরে বি বসবে, বি3 বসবে, বি3 পরে কি এক্সট্রা অংশ উইদিন সাম ডেইজ বাই আস। বুঝে নাই কে বলেন? এই রুলসগুলো খুব কম টিচার বলবে, কারণ এত ডিপ আসে না, এত ডিফিকাল্ট খুব কম আসে, ভার্সিটি এক্সামে এগুলো বেশি আসে। এই ধরনের সেন্টেন্স খুব ভালো ভালো টিচারও পারবে না প্যাসেজ করতে, অনেকের মধ্যে জ্ঞান হয়ে যায়। আচ্ছা আমরা চলে যাই পরেরটায়। হ্যাঁ, এই রুলস আমরা বুঝে গেছি, আমরা 4 নম্বর রুলসে চলে যাব। আমরা কিন্তু এটার বিশেষ দ্রষ্টব্যে আছি। হ্যাঁ, কমন রুলসের বিশেষ দ্রষ্টব্যে 3 নম্বরে আছি। এখন কমন রুলসের বিশেষ দ্রষ্টব্যে 4 নম্বর কথাটা বলবো। 4 নম্বর কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে বলেছি যে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে দুটি ক্লজের আলাদা আলাদা প্যাসিভ করতে হবে। বলেছে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে দুটি ক্লজের আলাদা আলাদা প্যাসিভ করতে হবে। আপনারা জানেন এতক্ষণ যতগুলো সেন্টেন্স দেখাইছি, all the sentences were simple, but if you have to passive a complex or compound sentence, then you will find two clauses, and at that time you have to convert two clauses into passives. ওকে, তার মানে দুইটা ক্লজকে আলাদা আলাদা প্যাসিভ করবেন আপনি। যেমন আচ্ছা, it is I called you, but you did not call me. If we just see the sentences, we find that the sentence is a compound sentence because we have a coordinating conjunction and two clauses. আচ্ছা, তো যখন আপনি প্যাসিভ করবেন, you have to convert two clauses into passive. First one is I called you, এটাকে প্যাসিভ করবেন। I called you, এটা প্যাসিভ কি? প্রথম অবজেক্টটাকে করেন you. What is the verb? Where? Then V3. You are called. Then preposition, subject, object. তাহলে the first clause is done. Then the connector, and then comes the second clause. আচ্ছা, এটাও past tense আছে। অবজেক্টটিকে আমরা ধরি I. The sentence is, the clause is negative. That's why আমাদের নেগেটিভ করতে হবে। I was not called by you. You were called by me, but I was not called by you. তাহলে এইভাবে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সকে আপনাকে আলাদা আলাদা দুটো ক্লজের প্যাসিভ করতে হবে।
Okay, um, I have around 8 minutes left, and we have one rules left. Then আমাদের যেহেতু আর একটা রুলস বাকি আছে আমরা শেষ করে দিই। এটা নিয়ে তো আর কোনো কথা বলার নাই, এটা সবাই পারবে আই থিঙ্ক। 5 নম্বর রুলস নিয়ে আমি কথা বলবো। আমি কিন্তু আসলে রুলস দিছি একটা, আমি কমন রুলস রেখেছি, ওটা কমন রুলস, মানে সব জায়গায় এই রুলসই চলবে, খালি বিশেষ দ্রষ্টব্য দিয়ে কোথায় একটু জ্ঞান থাকলে কী করবেন এই। 5 নম্বরে যেটা বলবো, বাক্যে নন ফাইনাইট ভার্ব থাকলে, আচ্ছা নন ফাইনাইট ভার্ব কারা একটু একটু শুনে নেই আমরা। জিরান, ইনফিনিটিভ অ্যান্ড পার্টিসিপলস, মনে আছে আপনাদের মনে হয়। পার্টিসিপলস 3 প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল ভি3, পারফেক্ট পার্টিসিপল হলো হ্যাভিং প্লাস ভি3, ইনফিনিটিভ আছে 2 প্লাস ভার্ব 1, জিরান আছে ভার্ব প্লাস আইএনজি। এই যে যতগুলো নন ফাইনাইট ভার্ব বললাম, এরা কিন্তু মাঝে মাঝে বাক্যে থাকতে পারে, কারণ তখন আপনারা এই ভার্বগুলোকে নিয়ে একটু উত্তেজিত হয়ে যান। কারণ যতগুলো আমরা সেন্টেন্স দেখছি, যেমন এই ক্লজেই দেখেন একটা ভার্ব, এই ক্লজও দেখেন একটা ভার্ব, দ্যাট মিনস বেশিরভাগ ক্লজ বা সেন্টেন্স আমরা যতগুলো করি সাধারণত একটা ভার্ব বিশিষ্ট করি। কিন্তু যখন বাক্যে নন ফাইনাইট ভার্ব থাকে তখন আপনার মাথা উল্টায় যায়, হায় রে কী হবে এখন। তো ওইটা নিয়ে চিন্তা করার যখন এটাই বলবো যে বাক্যে নন ফাইনাইট ভার্বস থাকলে, নন ফাইনাইট ভার্বস থাকলে সেটাকে নিয়ে উত্তেজিত হওয়ার দরকার নেই, মানে কাজ করার দরকার নেই, সেটাকে দিয়ে কাজ করার দরকার নেই, দরকার নাই। এবং নন ফাইনাইট ভার্বের পরে সাধারণত অবজেক্ট থাকে না। এই কথাগুলো নর্মাল কোনো টিচার বলবে না, খুব বেশি যারা মনে করে যে আপনাদের কিছু জানানো উচিত তারাই বলবে। কারণ এই নন ফাইনাইট ভার্ব নিয়ে প্যাসিভ ভয়েসে বা ভয়েসে কথা বলার কোনো প্রয়োজন নাই, কিন্তু আমি বলে দিই, কারণ আমি মনে করি আপনারা এই ধরনের ভেজাল ফিল করতে পারেন। দেখেন আমি একটা সেন্টেন্স দিই, আপনি ভেজাল ফিল করতে পারেন। I saw him standing over there with Shamima. তাহলে আমি তাকে দেখলাম দাঁড়িয়ে থাকতে সেখানে শামিমার সাথে। এখন অনেকেই আমার মাথায় আনে, হাই রে এটা তো ভার্ব টু, অনেকে মাথায় আসবে, অনেকেই আসছে। কারণ যদি আমি অনেকে কোয়েশ্চেন করি যে এটা কোন টেন্স, এক পক্ষ আছে বলবো এটা পাস্ট ইনডিফিনিট, আরেক পক্ষ আছে এটা বলতে পারে পাস্ট কন্টিনিউয়াস। কারণ এই ধরনের আমি অনেক স্টুডেন্ট দেখছি, অনেকে মনে করে এটা ভার্ব টু, আর এই যে ভার্ব প্লাস আইএনজি মনে হয় এটা পাস্ট কন্টিনিউয়াস। তারপরে কিন্তু এমন না, এটা কিন্তু নন ফাইনাইট, ওইটা নিয়ে আপনাকে চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, আর ওইটার পরে নন ফাইনাইট ভার্বের পরে কোনোদিন কোনো অবজেক্ট থাকে না। এই স্বামীও কিন্তু কোনো অবজেক্ট না, এটাতে মাথা কামানোর দরকার নাই, আপনি ওদিকে যাবেনই না, আপনার কাজ এই পর্যন্ত। তাহলে কী করবেন? অবজেক্ট কি? ই, কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট, ওয়াজ, which we then seen, you are seen, এটা এখন আপনার এক্সট্রা অংশ, তাহলে এক্সট্রা অংশ দিয়ে দেন স্ট্যান্ডিং ডেটা ডট ডট শামিমা বাই মি। বোঝা গেছে? তাহলে বাক্যে নন ফাইনাইট ভার্ব থাকলে সেটাকে নিয়ে কাজ করার কোনো দরকার নাই, এবং নন ফাইনাইট ভার্বের পরে সাধারণত অবজেক্ট থাকে না। তাহলে এই হলো আমাদের 5টা। আরও একটা দুটো কথা বলা দরকার, আজকে অ্যাকচুয়ালি টাইম নাই, কথা বলেও আপনারা মনে রাখতে পারবেন না।
দেখেন একদিন অনেক কিছু পড়ানো যায়, কিন্তু কথা হলো গিয়ে আপনি কতটুকু মাথায় রাখতে পারবেন। আমি আজাইরা পড়ায় গেলাম, এতে অ্যাকচুয়ালি আপনার লাভ হবে না। একদিনে আমি 100টা রুলস বলবো, রুলস বললে আপনি কতটা মনে রাখবেন? এটা আলটিমেটলি আপনার কোনো কাজে লাগবে না। আমি 10টা রুলস বলবো, 5টা রুলস বলবো, ওটাকে যদি আমি আপনাকে মনে রাখা দিতে পারি সেটাই লাভজনক। আর একটা কথা মনে রাখবেন, একবার লেখা 10বার পড়ার সমান। আমি রুলস এখানে লিখে দিয়েছি, আপনিও লিখবেন, 10বার পড়া হয়ে গেছে। বাসায় আরও 2বার লেখেন, 30বার পড়া হয়ে গেছে, আর ভুলবেন না। আর এরপরে যখন এটা নিয়ে প্র্যাকটিস হবে আর ভোলার কোনো সম্ভাবনা নাই। আমরা ভয়েস কালকে আমরা প্র্যাকটিস করব যেমনটা আমরা আগে করতাম, কারণ আপনাদের তো বাড়ির কাজে আপনারা করেন না, তো আমরা ক্লাসে সেটা প্র্যাকটিস করি। তো আমরা নেক্সট দিন ভয়েস ক্লাসে প্র্যাকটিস করব, এবং সাথে সাথে ভয়েসটা আশা করি নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে। তারপর থেকে আমরা ন্যারেশন ডাইরেক্ট ইনডাইরেক্ট টু ডাইরেক্টটা আমরা করব। তো আজকে এই পর্যন্ত। জাহাঙ্গীর স্যার আসবেন, ভালো থাকবেন। হ্যাঁ।